আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। সবাইকে তো গুড মর্নিং বা শুভ সকাল। আসলে গুড মর্নিং আর কি বলবো, এখন তো প্রায় 10:30 11টার মতো বেজে গেছে অলরেডি। যেহেতু প্রচুর পরিমাণে বাংলাদেশে গরম পড়ছে বা গ্রামেও প্রচুর পরিমাণে গরম, দেখা যায় রাতের বেলা ওইরকমভাবে ঘুমটা হয় না বা দেরিতে ঘুমানো হয়। আর এজন্য সকালে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এজন্য দেখা যায় সকালে নাস্তাটা ঝটপট তৈরি করি আর ভিডিওটা করা হয় না। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। প্রতিদিন যেহেতু ভিডিও একদমই করা হচ্ছে না, এজন্য দেখা যায় ভিডিওটি আমি আর ছাড়তেও পারছি না। তো 2 দিনের ভিডিও একসাথে ছাড়ার চেষ্টা করলাম, যেহেতু শুক্রবার বাড়িতে বিয়ে ছিল। বিয়ের ভিডিওটা আর আমার আসলে করা হয়নি। তো বিয়ে খাওয়ার পর আমরা রাতের বেলা হচ্ছে আজকে চটপটি তৈরি করছি। রাতের মোটামুটি এটাই খাবার। চটপটিটা তো দেখা যায় প্রেসার কুকারে অলরেডি তৈরি করেও ফেলেছি। আর এদিক দিয়ে হচ্ছে রেডিমেড ফুচকা যেগুলি থাকে প্যাকেটজাত, তো ওইগুলি আনা হয়েছে। অলরেডি ভাজাও আমার অনেকগুলি হয়ে গেছে। আর এটাই হচ্ছে অ্যাট লাস্ট ছিল চটপটির সাথে খাওয়ার জন্য ফুচকা। তো রেডিমেড ফুচকাগুলি মোটামুটি অনেকটাই ফুলেছে। দেখা যায় অনেক সময় এগুলি ভাজলে ফুলে না, কিন্তু আজকে প্যাকেটটা মোটামুটি ভালোই ছিল। অনেক সময় এর আগে দেখা যায় আমি কয়েকবার ভেজেছি, ওইরকমভাবে ফুলেছে কয়েকবার, আবার কয়েকবার দেখা যায় ফুলেনি। তো আজকে তো মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে। তো মোটামুটি এক বোলের মতো হয়েছে। এখানে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, এখানে মোটামুটি অনেকগুলি ফুচকাই। আর এদিকে দিয়ে হচ্ছে রাইস কুকারের মধ্যে 4টা ডিম সিদ্ধ দেওয়া হয়েছে চটপটিতে দেওয়ার জন্য। আর হচ্ছে তো প্রেসার কুকারের মধ্যে তো চটপটিটা শীষ দিয়ে নিয়েছি, আর মশলাটাও এর সাথে দিয়ে দিয়েছি, আর সাথে কয়েকটা আলুও দেওয়া হয়েছে। আর চটপটিটা এখন দেখা যায় ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়া হবে। একটু ঘুটে দেওয়া হলে দেখা যায় একটু ভাঙা ভাঙা হয়, তো খেতে ভালো লাগে। কারণ যদি একটু ভাঙা ভাঙা না হয় তাহলে কেমন যেন একটা পাতলা পাতলা একটা খেতে লাগে। তো যদি একটু ঘন হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে। তো মোটামুটি এখানে 2 প্যাকেট মশলা দেওয়া হয়েছে, আর ডালও পরিমাণে অনেকটাই ছিল। এটা হচ্ছে বড় সাইজের একটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করা হয়েছে। আর এদিক থেকে তো অলরেডি সমস্ত প্রসেসিং করা হয়ে গেছে। এদিক দিয়ে তো শসা কাটা হয়েছে, তারপরে হলো টমেটো, গাজর, আর ডিমগুলিও কুচি করে কেটে নেওয়া হয়েছে, সাথে লেবু। আর এদিক দিয়ে কাটা হয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ। আর আরেকটা বাটিতে হচ্ছে তেঁতুলের টকটা নেওয়া হয়েছে, এটা বাসায় তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমাদের মোটামুটি চটপটি তৈরি করার পর্বটা তো শেষ। এখন হচ্ছে খাওয়ার পর্ব। দেখা যায় যে কোনো খাবার তৈরি করতে প্রচুর পরিমাণে সময় লাগে, কিন্তু খেতে তেমন কোনো সময় লাগে না। যেহেতু আমরা অনেকটা সময় নিয়ে এই কাজটা করেছি, কিন্তু খেতে কিন্তু আমাদের তেমন কোনো সময়ই লাগেনি। তো বাচ্চা পার্টিরা বসে পড়েছে। তো মোটামুটি এখানে প্রায় 15-20 জনের মতো হবে। আমরা চটপটিগুলি খেয়েছি, মানে যে পরিমাণে চটপটি তৈরি করা হয়েছে প্রায় 15-20 জনের মতো খেতে পারবে বাচ্চাদের সহকারে। তো এই তো বাচ্চারা তো অলরেডি খাওয়ার জন্য তো অস্থির, কারণ বাচ্চারা হচ্ছে চটপটি ফুচকা খেতে খুবই পছন্দ করে। ফুচকাটা বেশি পছন্দ করে চটপটির চাইতে। আর এদিক থেকে তো এখন একটা বড় একটা বোলের মধ্যে অনেকটা মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে বাচ্চাদের বা সবাইকে দিতে সুবিধা হয়। তা না হলে বাটিতে বাটিতে যদি রেডি করা হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো যেহেতু আমরা সবাই বাড়ির সদস্যই, এজন্য তেমন কোনো প্রবলেম নেই। তো এই তো একে একে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর
এটা হচ্ছে আমার বাটি, মানে আমার প্লেট। তো আমি তো নিয়ে নিলাম চটপটি। আসলে আমি আগে যেরকমভাবে খেতাম ওই রকমভাবে এখন আর অতটা খেতে পারি না। কেন যেন আগে খেতে খুবই ভালো লাগতো, মনে হতো যে প্রায় এটা খাই বা 2 একদিন পর পরই খেতে ইচ্ছে করতো, কিন্তু এখন ওইরকমভাবে খেতে ইচ্ছে করে না। জানি না, বয়সের সাথে সাথে হয়তো মানুষের রুচিও চেঞ্জ হয়ে যায়। আমার মতো কে কে এই সমস্যা হয়েছে অবশ্যই আমি কমেন্টসের মাধ্যমে জানাবেন। কারণ আমার অনেক পছন্দের ছিল চটপটা। যখন আমরা কলেজ লাইফে থাকতাম তখন দেখা যায় সকালে বাসা থেকে না খেয়ে যেতাম জাস্ট চটপটি খাবো বলে। তো দেখা যায় কলেজে দেখা যায় গেটে যেহেতু ফুচকা মামার দোকান ছিল, তো তখনই আমরা একদম খেয়ে নিতাম 1 প্লেট। তারপর দেখা যায় আবার কখনো যদি ক্লাস বাকি থাকতো বা আসার সময়, মানে মোট কথা চটপটি 1 থেকে 2 বার বা 3 বারও কখনো খাওয়া হতো। কিন্তু এমন কোনো দিন নেই যে আমার কলেজ লাইফে আমি চটপটি ফুচকা খেয়ে বাসায় আসছি। মনে হয় না হবে, আমার মনে আসতেছে না। তো খুবই ভালোবাসতাম খেতে। তো বুঝলাম না হঠাৎ অনেক বছর পরে কেন চেঞ্জ হয়ে গেল। দেখা যায় আমি 3-4 বছর বা 5 বছরের মতো হবে আমি একদমই চটপটি ফুচকা ওইরকমভাবে খেতে পারি না, কিন্তু আমার খেতে ইচ্ছে করে। যাই হোক, কথা বলতে বলতে কিছুটা আমার লাইফের কথাও শেয়ার করলাম সবার মাঝে। আর এদিক দিয়ে তো রাতের বেলা ছিল, এটা হচ্ছে পরের দিন। প্রথমে বলে রাখলাম যে সকালে যেহেতু দেরিতে ওঠা হয় তো হালকা পাতলা নাস্তা আমরা করে নেই, তেমন একটা গর্জিয়াস নাস্তা আমাদের তৈরি করা হয় না। এজন্য হচ্ছে এটা দুপুরের খাবার তৈরি করে নিচ্ছি একবারেই। আর যেহেতু গরম পড়েছে প্রচুর, তো খাবার দাবারও ওইরকমভাবে খাওয়া হয় না। দেখা যায় ফ্রিজের পানি বা পানি জাতীয় ফ্রুটস বা শরবত এগুলি বেশি খাওয়া হচ্ছে। তো এগুলির সাথে সাথে দেখা যায় ভাতের পরিমাণটা একদমই কম খাওয়া হচ্ছে। কিন্তু ভাত খাওয়া হলে কি হবে, আমি দেখা যায় সন্ধ্যাবেলা চা আমার না খেলেই চলে না, যত গরমই থাকুক না কেন। তো যাই হোক, সন্ধ্যার ব্যাপারটা আমি সন্ধ্যার মধ্যেই বলবো। এখন যেহেতু দুপুরে রান্না করছি, এখানে হচ্ছে একটা মাগুর মাছ ছিল, তো এটা ভেজে নিলাম। কারণ আমি তো সব মাছই ভেজে রান্না করি, সবাই জানেন বা আমার ভিডিওতে সবাই দেখেন। অনেকে হয়তো আমাকে কমেন্টস করে জানান যে আপু কেন এই মাছটা ভেজে রান্না করলে। কারণ আমার বাসায় আসলে ভেজে রান্নাই করতে হয়, তা না হলে আমার হাজব্যান্ড খেতে চায় না। আর আমিও দেখা যায় ওর সাথে এখন এমন হয়ে গেছি, যে কোনো মাছ যদি ভেজে রান্না না করি তাহলে আমারও একদমই খেতে ভালো লাগে না। এই দিক থেকে তো একটা মাগুর মাছই নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম, বেশি রান্না করলে আর খাওয়া হবে না। তো একটা মাগুর মাছ ছিল আর ছিল না, তো মোটামুটি 5-6 পিসের মতো হয়েছে। তো এটা হচ্ছে রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করব। আসলে ধুন্দুলের তরকারিটা তো আমার খুবই পছন্দ, ধুন্দুল সবজিটাই আমার পছন্দ। তো এই সবজিটা দিয়ে যে কোনো ধরনের মাছই রান্না করি না কেন আমার তো খেতে খুবই পছন্দ লাগে বা আমার খুব ভালো লাগে খেতে। তো এদিক থেকে তো মাছগুলি ভাজার পরে তারপরে হচ্ছে পেঁয়াজটাও ভেজে তারপরে মশলা টশলা সব যা আছে দিয়ে দিলাম, সাথে মাছটাও একটু কষিয়ে নিলাম। যেহেতু শিং মাছ বা মাগুর মাছ যদি বড় সাইজের হয় এগুলি কিন্তু খুবই হার্ড, মানে শক্ত টাইপের থাকে। আর এই দিক থেকে হচ্ছে মাছের তরকারিটা তো অলরেডি আমরা হয়ে আসছে, কিন্তু আরও ঝোলটা একদম শুকিয়ে নিব। বেশি ঝোল হলে আসলে খেতে ভালো লাগবে না। আর এই দিক থেকে তো মাংসটা আলু দিয়ে রান্না করেছি, এটা অবশ্য রেখে দিয়েছি। এটা হচ্ছে রোস্টের মুরগি যেগুলি, ওই মুরগি নিয়েছি একটা রান্না করার জন্য। আর দুপুরের রান্নাটা তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে দুপুরে খাবারটা আমরা খেয়ে নেব। তো এর মাঝে তো আমি অন্যান্য কাজকর্ম করে নিয়েছি, কারণ ভিডিও ওপেন করতে আসলে ইচ্ছে করেনি বা একটু আলসেমি করেছি। তা না হলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম এর মাঝে আমি কতটা কাজ করেছি গরমের মধ্যে। তো আমার মতো হয়তো সব গৃহিণীরাই এরকম কাজ করে থাকেন, নতুন কিছু না। যাই হোক, আমাদের তো দুপুরের লাঞ্চটা হয়ে গেল, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো
তো আমি বলে রাখলাম যে সকালে ভিডিওটা যেহেতু আমার দেরি হয়ে যায় উঠতে, আমি আর ভিডিওটা ধরতে পারি না। মোটামুটি নাস্তা আমরা করে নিই। এটা হচ্ছে পরের দিন রান্না করব। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। তো কেন যেন বাচ্চারা মাছ রান্না করলে খেতে চায় না, এই জন্য একটু মাংস রান্না করলাম। আর এদিকে হচ্ছে মলা মাছ রান্না করলাম। মলা মাছ হচ্ছে রান্না করলাম ধুন্দুল দিয়ে। গতকালকে যে ধুন্দুলগুলি আনা হয়েছিল ওইগুলি তো কিছুটা রয়েছিল, কারণ ধুন্দুল দেখা যায় বেশি দিন ঘরে থাকলে কেমন যেন জালি জালি হয়ে যায়, মানে বাতি হয়ে যায়। তো এটা খেতে ভালো লাগে না। ধুন্দুল দেখা যায় আনার সাথে সাথে খেতে হয়, তা না হলে ঘরে থাকলে নষ্ট হয়ে যায়। আর হচ্ছে ঢেঁড়স, এই দুইটা সবজি বাসায় আনলে দেখা যায় বেশি দিন রাখা যায় না। যেহেতু মলা মাছটা রান্না করেছি একদম পোড়া পোড়া করে নিলাম। আমাদের বাড়িতে দেখা যায় মলা মাছ বা ছোট জাতীয় যে কোনো ধরনের মাছই একদম পোড়া পোড়া করে ফেলতে হয়, তা না হলে খাওয়া হয় না। তো প্রথমে মাছটা রান্না করার পরে ভাত রান্না করছি। আর এদিক দিয়ে তো গরুর মাংসটা ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এখন তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সমস্ত মশলাগুলি দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। আজকে হচ্ছে গরুর মাংসটা একটু হাত দিয়ে মেখে, মানে কোরবানির ঈদে যেরকমভাবে রান্না করি বা বেশি মাংস হলে যেরকম রান্না করি, তো আজকে ওই রকম রান্না করলাম। এখানে আসলে বেশি না হলেও কম হবে না, প্রায় 1.5 কেজির মতো হবে বা 2 কেজি, আসলে আমি বলতে পারতেছি না আনুমানিক। একটা পলিথিনে কতটা ছিল। তো যাই হোক, আজকে আর আলু দিব না, শুধুই রান্না করব। আর এদিক থেকে তো ভাতটা অলরেডি আমার হয়ে গেছে, ভাতটা তো নামিয়ে ফেলেছি। আর গরুর মাংসটা তো একদম মেখে ঝুঁকে তারপরে বসিয়ে দিলাম। মেখে বসালে দেখা যায় গরুর মাংসটা খেতে খারাপ লাগে না, যেহেতু আমরা বেশি মাংস বা কুরবানির মাংস এরকমভাবে রান্না করে থাকি। আর রান্নাটা তো মোটামুটি হয়ে যাচ্ছে, গরুর মাংসটাই তো কষানোটা তো আমার হচ্ছে। আর মলা মাছটা তো রান্না করে সাইডে রেখে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মলা মাছটা আমার কেমন হয়েছে। তো দুপুরের ভিডিওটা তো রান্না বান্নার পরে আমরা অলরেডি খেয়ে দিয়ে তারপরে যেহেতু গরম ছিল তো বাসায় রেস্ট নিয়েছিলাম রুমের মধ্যে। গরমে বাচ্চাদের তেমন বাইরে যেতে দেইনি। বাচ্চারা তো দেখা যায় প্রচুর পরিমাণে বাইরে যেয়ে দুষ্টামি করে আর ঘেমে যায়, আর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বাচ্চাদের। আর ওই তো বললাম, যত গরমই আসুক না কেন আমি দেখা যায় একটু চা না হলে আমার কেমন যেন খারাপ লাগে, আর মাথাটাও কেমন যেন একটু ধরে। এটা আসলে একটা মানসিক রোগ আমার, কারণ চা না হলে চলে না। আর এই তো চাটা তো অলরেডি হয়ে গেছে। আজকে হচ্ছে দুধ চা তৈরি করেছি। আমি দেখা যায় মাঝে মাঝে চা, মানে রং চাটাও খাই, দুইটা চাই আমি খাই। অনেকে হয়তো দুধ চা বা রং চা এরকম করে খান, কিন্তু আমি দুইটাই পছন্দ করি। দুধ চাটা একটু বেশি পছন্দ করি, কিন্তু যখন দেখা যায় মাথাটা একটু ভারী ভারী লাগে তো তখনই বেশিরভাগ রং চাটাই আমি প্রেফার করি। আর আজকে হচ্ছে বাচ্চারা প্রথমে বলছিল যে কফি তৈরি করতে, তো কফি যেহেতু তৈরি করিনি তাই ভাবলাম যে দুধ চাটা করি। আর আমার ভিডিওটি দেখার শুরুতে যারা যারা এখন একটা লাইক দিয়ে নেই, তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পূর্বে করেছেন তাদের তো আর কিছু বলার নেই, তাদের তো আমার অন্তর থেকে খুবই ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর এদিক দিয়ে সন্ধ্যার নাস্তাটা তো আমরা এখন করে নেব। এটা হচ্ছে টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুটটাও আমার খেতে ভালো লাগে চা দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাইকে আমার ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। আর এই তো বাচ্চারা নিচে বসে গেছে খেতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।